আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার সেই প্রাণপ্রিয় নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। যে কোনো জায়গায় যখন ভ্রমণে যাবে দেখবা গাড়ির পিছনে লেখা থাকে সময়ের সেই জীবনের মূল্য অনেক বেশি। আসলে বাস্তব, কিন্তু কিছু কিছু সময়ের একটু মূল্য আছে। যদিও জীবনের মূল্য সমান কখনো হতে পারবে না, তবে সময়ের মূল্য আছে। আর আজকে আমরা তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের সেই সময়ের মূল্য নিয়ে একটু আলোচনা করব। আমার এই ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম। আসলে মনে পড়ে আমার সেই প্রিয় সহকর্মীবৃন্দ, শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, এবং তোমাদেরকে যারা প্রতিদিন প্রতিটা মুহূর্তে ক্ষণে ক্ষণে একত্র ছিলাম। সৃষ্টিকর্তার অশেষ রহমতে বলবো, কারণ আল্লাহ যাই করে নাকি ভালোর জন্যই করে। আশা করি আমরা এটা সুফল পাবো। তো যদিও আমাদের দুঃসময়, পড়াশোনা আমরা এখন সময় নিয়ে কথা বলবো। সুতরাং আমাদের আজকের পাঠ অর্থের সময় মূল্য। অর্থের সময়মূল্য। অর্থের সময়মূল্য বলতে কি বুঝি একটু লিখে না তোমরা। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন তাকে অর্থের সময়মূল্য বলে। অর্থের সময় দুইটি, একটা হলো পিবি, একটা হলো এফবি। পিবি প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, আর এফবি ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা অর্থ মূল্য পেলাম দুইটি, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য। তো অর্থের যে সময় মূল্য নির্ণয় করব, এই মূল্য নির্ধারণ হবে মুনাফার ভিত্তিতে। মুনাফা আবার দুই প্রকার, একটা হলো সরল মুনাফা, আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, এই চারটা বিষয়ের ভিত্তিতে আমরা অর্থের সময়মূল্য নির্ণয় করব। এখন আমাদের জানতে হবে কখন আমি পিবি বের করব, কখন এফবি বের করব। ফার্স্টে যদি পিবি দেওয়া থাকে তখন আমি এফবি বের করব, ঠিক এফবি দেওয়া থাকলে তখন আমি পিবি বের করব। আর কখন সরল মুনাফা, কখন চক্রবৃদ্ধি মুনাফা, যদি চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ থাকে তখন বের করবো আমি চক্রবৃদ্ধি মুনাফা। আর যদি কোনো চক্রবৃদ্ধি মুনাফার কথা উল্লেখ না থাকে তখন আমি স্বাভাবিকভাবে সরল মুনাফা বের করব। এখানে আমার অল্প চারটা সূত্র আছে। সেই চারটা সূত্র যদি আমি নিজের আয়ত্তে রাখতে পারি, অতি সহজে আমি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন তুলতে পারবো। পাশাপাশি দু চারটা এমসিকিউ আমি পাবো। সূত্রটা লিখে নাও। সরল মুনাফার ক্ষেত্রে পিবি সমান এফবি ডিভাইড বাই এস যোগ আই পাওয়ার এন। এফবি সমান পিবি ইন্টু
এক যোগ আই পাওয়ার এন। মনে রাখবে ফিবি সবসময় কম হবে, এফবি সবসময় বেশি হবে। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যদি প্রশ্ন চক্রবৃদ্ধি উল্লেখ থাকে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রায় সেম। একটু খেয়াল করো, পিবি সমান এফবি ডিভাইড বাই এক যোগ আই বাই এম পাওয়ার এম ইন্টু এন। আমার সরল মুনাফায় যেখানে আই ছিল সেখানে আই এর নিচে ডিভাইডেড এম, আর যেখানে এন সেখানে ইন্টু এম। এফবি ইকুয়াল টু পিবি ইন্টু এক যোগ আই বাই এম পাওয়ার এম ইন্টু এন। এই আমার চারটা সূত্র। পিবি আগে বলছি প্রেজেন্ট ভ্যালু, এফবি বলছি ফিউচার ভ্যালু। আই আই দ্বারা আমি কি বুঝাই? সুদের হার বা মুনাফার হার। এরপরে এম চক্রবৃদ্ধির সংখ্যা, চক্রবৃদ্ধির সংখ্যা। এন বছর, বছর। চক্রবৃদ্ধির সংখ্যা একটু তোমাদের কাছে অনেক সময় জটিল মনে হয়, আসলে জটিল হওয়ার কিছুই নেই, একেবারে সহজ। চক্রবৃদ্ধি বিভিন্নভাবে হয়ে থাকে, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক, বিভিন্নভাবে হয়ে থাকে। বার্ষিক মানে বছরে একবার, তখন এম এর মান 1। অর্ধবার্ষিক মানে বছরের অর্ধেকে একবার হবে, অর্থাৎ এক বছরে 2 বার হবে, তখন এম এর মান 2। ত্রৈমাসিক 3 মাস পরে একবার, তাহলে আমি পাইতেছি 4, এম এর মান 4। 3 দিয়ে আমি 12কে ভাগ করলে 4 পাইতেছি। আর যদি বলে মাসিক চক্রবৃদ্ধি, একেবারেই সহজ। এক বছরে কত মাস? 12 মাস। যেহেতু মাসিক চক্রবৃদ্ধি, তখন এম এর মান 12 হবে। এই হলো আমার সূত্র। এখানে তুমি আর পাইতে পারো সুযোগ ব্যয় কি, বার্তা গণনার প্রক্রিয়া কি, এগুলো সৃজনশীলের কফতে আসে, কিন্তু সুযোগ ব্যয়টা বেশি আসে। আমরা সবাই সুযোগের সন্ধানী, সবাই ভালো সুযোগ চাই, কিন্তু এই সুযোগ পাইতে হলে কিছু ব্যয় করতে হয়। সেটা কেমন? একটি প্রকল্পের, যে কোনো একটা প্রকল্পের একটি সুযোগ গ্রহণ করতে হলে অন্য একটি সুযোগ ত্যাগ করতে হয়। সেটাই হলো আমার সুযোগ ব্যয়। মনে করো তোমার 1 খণ্ড জমি আছে, সেই জমিতে যদি তুমি ধান চাষ করো, তুমি পাট চাষ করতে পারবে না। আর এই যুগে তো তোমরা পাট অনেকে চিনেও না। প্রজেক্ট করে মাছ চাষ করতে পারবে না ধরো, আবার মাছ চাষ করলে ধান চাষ করতে পারবে না। অর্থাৎ মাছের সুযোগ গ্রহণ করলে ধানের সুযোগ ত্যাগ করতে হবে, ধানের সুযোগ গ্রহণ করলে মাছের সুযোগ ত্যাগ করতে হবে। যাই হোক, এটা একটু মাথা রাখবা। আমার এই সূত্রটা একটু লিখে নাও সবাই, আমরা দেখি একটা অঙ্কে যাব। মনে রাখবা চক্রবৃদ্ধি কথাটা উল্লেখযোগ্য চক্রবৃদ্ধি, আর না হয় কিন্তু সরল মুনাফা। আমি একটা অঙ্ক লিখতেছি, তোমরা অঙ্কটা খাতায় উঠে নেব। জনাব আকাশ, একেবারে সবার মাথার উপরে এমন এক নাম দিলাম, 12,000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। নমিতা ব্যাংক
তাকে 10% সুদের প্রস্তাব দেয়। অন্যদিকে নন্দিতা ব্যাংক 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। এখন কোন ব্যাংকে টাকা জমা রাখলে অধিক সুবিধা পাওয়া যাবে? দেখো আমার ব্যাংক দুইটা, একটা নমিতা ব্যাংক, একটা নন্দিতা ব্যাংক। দুই ব্যাংকে বছর সমান 2 বছর, মূলধন সমান 12,000 টাকা। শুধু এখানে আছে 10% সুদ, এখানে আছে 9.5% মাসিক চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা প্রথমে আসি একটু নমিতা ব্যাংকের ক্ষেত্রে। নমিতা ব্যাংকের ক্ষেত্রে কি হবে দেখি। এই যে 12,000 টাকা, এই 12,000 টাকা কি আজকে নাকি 2 বছর পরে আমাকে সেটা নির্ধারণ করতে হবে। জনাব আকাশ 12,000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান, তার মানে কি আজকে এই মুহূর্তে জনাব আকাশের কাছে 12,000 টাকা আছে, তিনি জমা রাখতে চান। সুতরাং এই 12,000 টাকা হলো তার পিবি বা প্রেজেন্ট ভ্যালু। আর যেহেতু পিবি বা প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আমাকে বের করতে হবে এফবি বা ফিউচার ভ্যালু। তাহলে আমি এফবি সূত্র দেব, নিশ্চিত হলাম। এখন এফবি সূত্র কোনটা হবে, কি সরল মুনাফা নাকি চক্রবৃদ্ধি মুনাফা? যেহেতু নমিতা ব্যাংকের ক্ষেত্রে কিছু উল্লেখ নেই, সুতরাং সেটা সরল মুনাফা। তাহলে এফবি সূত্র হলো পিবি ইন্টু এক্স যোগ আই পাওয়ার এন। পিবি প্রেজেন্ট ভ্যালু হলো আমার এখানে 12,000, এক যোগ সুদের হার 10%। 10% মানে কি 10%, অর্থাৎ 10 ভাগ 100। তাহলে 0.1 বা 0.10, দুইটাই একই কথা, কোনো সমস্যা নেই। 0.10 পাওয়ার এর মান 2। তাহলে 12,000 টাকা একের সাথে যোগ করলে 1.10 পাওয়ার 2, 12,000 টাকা ইন্টু। এখন তুমি তোমার ক্যালকুলেটর খেয়াল করবা, এই চ্যাপ্টারের অঙ্কে কিন্তু আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের কোনো বিকল্প নেই। সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, শুধু সায়েন্সের স্টুডেন্ট ব্যবহার করবে তা নয়, আমরা ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা কিন্তু এই ক্ষেত্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে 1.10 পাওয়ার 2, তাহলে 1.21 ইন্টু 12,000, তাহলে গুণগুলো হচ্ছে 14,520, 14,520। এই হয়ে গেল আমার নমিতা ব্যাংকের ক্ষেত্রে আমি 12,000 টাকা জমা দিলে পাইতেছি 14,520। দেখি এখন আমরা বের করব নন্দিতা ব্যাংক। নন্দিতা ব্যাংক 12,000 টাকা পিবি বের করবো আমরা এফবি। এফবি সমান পিবি ইন্টু এক্স যোগ আই বাই এম পাওয়ার এম ইন্টু এন। যেহেতু এটা চক্রবৃদ্ধি উল্লেখ আছে, সেজন্য চক্রবৃদ্ধি সূত্র এই যে লেখা আছে মাসিক চক্রবৃদ্ধি। তাহলে আমার পিবি 12,000 টাকা আছে, এক্স যোগ সুদের হার এখানে 9.5, ওই 9.5কে আমরা 100 দ্বারা ভাগ করব। 9.5 ভাগ 100 ভাগ করলে পাচ্ছি 0.095, 0.095। আর এম এর মান যেহেতু মাসিক চক্রবৃদ্ধি 1 বছরে 12 মাস, 12, তাহলে এম এর মান 12 ইন্টু এন এর মান 2। 12,000
আমরা সহজে এটা একটু ক্যালকুলেট করে ফেলি। 0.095 ভাগ 12, যে একটা ভাগফল হয়েছে যোগ 1, তাহলে আমি পাইতেছি 1.007, 12 দুগুণা 24। এখন ক্যালকুলেটর আমি একসাথে করে ফেলবো। পাওয়ার 24, যা যে গুণফলটা হয়েছে এর সাথে গুণ 12,000, তাহলে আমি পাইতেছি 14,500। 14,500, তাহলে এটা উঠে নাও। 14,500, তাহলে আমি সহজে দিতেছি 12,000 টাকা জমা দিলে নির্দিষ্ট সময় শেষে নমিতা ব্যাংকে পাচ্ছি 14,520, আর নন্দিতা ব্যাংকে পাইতেছি মাত্র 14,500। অর্থাৎ যদি আমি নমিতা ব্যাংকে জমা দিই, তা নন্দিতা ব্যাংকের চেয়ে 20 টাকা বেশি পাইতেছি। সুতরাং আমি নমিতা ব্যাংকে টাকা জমা রাখবো। আল্লাহ হাফেজ, সবার ভালো থাকবে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে আবার একই সময়ে। আসসালামু আলাইকুম।